ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ক্লাস ক্লাস শুরু হয়ে গেছে। ক্লাস শুরু হয়ে গেছে। গ্রুপে দেখেন, গ্রুপে এখন দেখেন। ক্লাস ক্লাস শুরু হয়ে গেছে। ক্লাস শুরু হয়ে গেছে। ক্লাস শুরু হয়ে গেছে। গ্রুপে দেখেন, গ্রুপে এখন দেখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পরে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে। কারণ আমি একটু অসুস্থ ছিলাম, মহান আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। তবে অ্যান্টিবায়োটিক চলছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আমাদের সাথে অনেকেই জয়েন করছেন, আলহামদুলিল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। আশা করছি আপনারা সবাই আমাকে ফুললি দেখতে পাচ্ছেন এবং আমাকে শুনতে পাচ্ছেন। একটু কনফার্ম করেন যে আমাকে ক্লিয়ার দেখা যায় কিনা এবং শোনা যায় কিনা, প্লিজ। ওকে, একটু কনফার্ম করেন যে আমাকে কি শোনা যায় কিনা এবং দেখা যায় কিনা ক্লিয়ারলি। আজকে আমাদের 19তম নিবন্ধনের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস, বাংলাদেশ বিষয়াবলী। আমি একটা বিষয় বলে দেই, নিবন্ধনের যারা ব্যাচ পড়ায় বা অনলাইনে যারা পড়ায়, তারা কখনো বাংলাদেশ আন্তর্জাতিককে আলাদা করে না। তারা বাংলাদেশ আন্তর্জাতিক মিলে 10টা ক্লাস করে, 8 থেকে 10টা ক্লাস লেকচার করে। ওই লেকচারের ভিতরে সব কিছু থাকে। তো আমি আপনাদেরকে আন্তর্জাতিকটা আলাদা করে দিয়েছি, বাংলাদেশটাকে আলাদা করে দিয়েছি মূলত একটা কারণে, যাতে আপনাদের এই বেসিকটা ভালো থাকে। যেহেতু আপনারা শিক্ষক হবেন, শিক্ষক হওয়ার জন্য কিছু বিষয় জানা দরকার, জানা উচিত এইসব বিষয়ে। আর প্রিয় ভাইরা, আশা করছি মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এখন অনেক ভালো আছি। হঠাৎ করে আমার কানটা একটু প্রবলেম হয়ে গিয়েছিল। আমি কানে প্রবলেম হচ্ছিল, শুনতে সমস্যা হচ্ছিল। জানি না ওখানে কিছু ঢুকে গিয়েছিল কিনা বা কোনো কারণে এটা প্রবলেম হয়ে গেছে, ঠান্ডা লাগছে বা যাই হোক। পরে ডক্টরের কাছে গিয়েছিলাম। ডক্টর যে সাজেশন দিয়েছে সেটি ফলো করছি, আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। তার আগে শুরু করছি আবারও, আপনারা যারা সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে জয়েন করছেন। আরেকটি বিষয়, আজকে বাংলাদেশের খেলা আছে। তো খেলা যেহেতু ব্যাটিং পড়ে, সুতরাং আমরা এই সময়টা একটু বোলিংয়ের সময়টা আমরা ক্লাস করি, ব্যাটিং পরে দেখতে পারবো ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ তালা আমাদের সবাইকে অনেক ভালো রাখুন, সুস্থ রাখুন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়া লা তাম্মিমিল খায়র। রব্বি ইশরাহ লি সাদরি ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়া লা তাম্মিমিল খায়র। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা আনতা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানাকা রাব্বিকা ওয়া রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরি কালিমাতুন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওকে প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হায়াতে তৈয়বা দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিফায়ে কুল্লিয়া দান করুক। আমিন আমিন। আমরা আজকের যে ক্লাসটি, লেকচার যে টপিকসটা যেটা আছে সেটি হলো, আপনারা যারা নতুন জয়েন করেছেন, এই লেকচারে যারা নতুন জয়েন করেছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা দয়া করে আগের যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো সবগুলো গ্রুপে সেভ করা আছে, রেকর্ড করা আছে। আপনারা সবগুলো ক্লাস দেখবেন ইনশাআল্লাহ, একটার পর একটা। ওকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, বলছিলাম, বলুন।
হ্যাঁ হ্যাঁ, এটা টোটাল 600 টাকা। আপনি ইয়া করেন, হোয়াটসঅ্যাপে করেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। এই নাম্বারে, হ্যাঁ এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে। ওকে আচ্ছা। ওকে প্রিয় ভাইরা, আমরা গত ক্লাসে পাল বংশটা পড়েছিলাম। তো আজকে আমাদের লেকচার টপিক্সটা হচ্ছে 1204 থেকে শুরু করে বাংলার ইতিহাস 1757 সাল পর্যন্ত। তাহলে এই 1204 থেকে 1757, ঠিক আছে, এই হচ্ছে টপিক্স। মূলত 1204টা কি হয়েছিল, 1204 সালে বখতিয়ার খলজি, বখতিয়ার, জাস্ট মনে রাখবেন, এই বখতিয়ার খলজি বাংলা জয় করেছেন। বাংলা 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 জয় করেন। আর 1757 সালে পলাশির যুদ্ধ হয়েছিল, পলাশির যুদ্ধ, ঠিক আছে। 1757 সালের 23 জুন, 23 জুন পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই মূলত এই দুইটা কারণে, মূলত এই দুটো সালকে এখানে আউটলাইন দেওয়া হয়েছে। 1204 সালে বখতিয়ার খলজি বাংলা জয় করে এবং 1757 সালে পলাশি যুদ্ধ হয়েছিল। ওকে ক্লিয়ার। আমরা গত ক্লাসে মেবি পড়েছিলাম, পাল বংশ শেষ করে দিয়েছি মোটামুটি আলহামদুলিল্লাহ। তো আপনারা একটা কাজ করবেন, ক্লাসটাতে একটু আর্লি জয়েন করার ট্রাই করবেন, ঠিক আছে। এই পর্যন্ত একটু আমরা লিখে নিব, লিখে নেওয়ার পরে আমরা আসলে মূল ক্লাসে চলে যাব। ওকে। তো তার আগে বলে দিই, এই পালদের পরে, পালরা যে শাসন করেছে, পালদের পরে মূলত সেনরা বাংলায় শাসন ক্ষমতা গ্রহণ করে, ঠিক আছে। পালদের অনেক গৌরব ছিল, তারা প্রায় 400 বছর বাংলা শাসন করেছে। এই সময় পালরা অনেক কিছু করেছে, কিন্তু পালরা একটা জিনিস মনে রাখবেন, সব কিছুরই শেষ আছে। পৃথিবীতে কোনো কিছুই স্থির না। ঐতিহাসিক ইবনে খালদুন বলেছেন প্রতিটা রাজবংশ প্রায় 100 বছর টিকে থাকে ভালোভাবে, এরপরে পতন শুরু হয়। তার মানে সব কিছুরই পতন আছে। তো এই সেনরা, আমরা সেন বংশ এইটা নিয়ে একটু কথা বলবো। সেনরা, তাহলে এই যে পালদের অধীনে সেন কারা? সেনরা এরা হচ্ছে মূলত, এদের অবস্থান হচ্ছে দাক্ষিণাত্য। এই দাক্ষিণাত্য থেকে এরা বাংলাদেশে আসছিল, মানে বাংলায় দাক্ষিণাত্য, ঠিক আছে। দাক্ষিণাত্যের কর্ণাটক নামে একটা জায়গা আছে, কর্ণাটক। এই দাক্ষিণাত্যের কর্ণাটকে এরা বাস করতো, এদের আদি নিবাস। তাহলে সেনদের আদি নিবাস কোথায়? এই সেনদের আদি নিবাসটা হচ্ছে দাক্ষিণাত্যের কর্ণাটক। এইখান থেকে মূলত তারা আসছিল বাংলায়। বাংলায় এসে পাল রাজাদের অধীনে তারা চাকরি করতেন, বা তারা ছিল সামন্ত রাজা, সামন্ত ছিল। সামন্ত মানে কি? এই সামন্ত মানে হচ্ছে মূলত ওয়ার্কার, যেটাকে আমরা বলি ওয়ার্কার, বা কাজ করে, ভূমিতে কাজ করে, এরা সামন্ত। তো এরা ছিল সামন্ত কাদের অধীনে? পাল রাজাদের অধীনে এরা সামন্ত ছিল, পালদের অধীনে, পাল রাজাদের অধীনে। কিন্তু পালদের যে পরস্পর যে তাদের যে অন্তর্কোন্দল বা পালদের দুর্বলতার সুযোগে এই সেনরা মূলত এই বাংলা দখলের চেষ্টা করে, এবং সেই ধারাবাহিকতায়, তারই ধারাবাহিকতায় এই সেন বংশ প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। তাহলে সেন বংশ প্রতিষ্ঠিত হয় এবং সেনরা বাংলা শাসন করেছে মোটামুটি একটা সময়ে, তারা বিশাল বড় একটা সময়ে তারা বাংলা শাসন করতে সক্ষম হয়েছিল, ঠিক আছে। তো আমরা এটি একটু আলোচনা করব। তার আগে এই পালদের সেন যে সকল সেন রাজা যারা ছিল, সেন বংশটা মূলত এই 1070 থেকে 1230 সাল পর্যন্ত, 1070 থেকে 1230 সাল পর্যন্ত, 1230 বা 1231 সাল পর্যন্ত এই সময়ে সেনরা শাসন করেছে। এই সময়ের মধ্যে প্রথম যে সামন্ত সেন নামে এক ব্যক্তি ছিল, সামন্ত সেন, জাস্ট মনে রাখবেন সামন্ত সেন। তাহলে সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সামন্ত সেন। তারপরে সামন্ত সেনের পরে তারপরে পুত্র হেমন্ত সেন, এই হেমন্ত সেন সেন বংশ প্রতিষ্ঠা করেন। বিষয়টা কেমন? সামন্ত সেন জাস্ট সেন বংশের যাত্রা শুরু করেছেন, তিনি শুরু করেছেন, কিন্তু তার কয়েক বছর পরে তিনি মারা গিয়েছেন। তারপরে হেমন্ত সেন মূলত সেন বংশের প্রতিষ্ঠাতা, মানে হচ্ছে ভালোভাবে তিনি প্রতিষ্ঠা করতে পেরেছেন, ঠিক আছে। তার মানে সামন্ত সেন হচ্ছে সেন বংশের প্রতিষ্ঠাতা, কিন্তু এই হেমন্ত সেন হচ্ছে প্রকৃত প্রতিষ্ঠাতা, প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হচ্ছে, প্রকৃত প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে, প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে হেমন্ত সেন, ঠিক আছে। সামন্ত সেন, হেমন্ত সেন, এরপর হচ্ছে বিজয় সেন। এই বিজয় সেন হচ্ছে সেন বংশের শ্রেষ্ঠ রাজা, শ্রেষ্ঠ রাজা ছিলেন। শ্রেষ্ঠ রাজা হচ্ছে বিজয় সেন। বিজয় সেনের পরে আসে বল্লাল সেন। কে আসে?
বল্লাল সেন, এই বল্লাল সেন ক্ষমতায় আসে, বল্লাল সেন। এই বল্লাল সেনের পরে আসে লক্ষণ সেন। কি সেন? লক্ষণ সেন। এই লক্ষণ সেনের পরে কে আসে? ওকে, তাহলে এই লক্ষণ সেনের পরে আসে হচ্ছে কে? লক্ষণ সেনের পরে আসে হলো আহ, লক্ষণ সেনের পরে আসে কেশব সেন। কেশব সেন নামে, কেশব সেন মানে কেশব সেন কে ছিল? এই কেশব সেন কিন্তু হচ্ছে লক্ষণ সেনের পুত্র ছিল, কেশব সেন। কেশব সেনের পরে আসে বিশ্বরূপ সেন। বিশ্বরূপ সেন। ঠিক আছে। মূলত লক্ষণ সেনের সময় মূলত পাল সেন বংশের ধ্বংস, একেবারে ধ্বংসাবশেষ, ধ্বংস শুরু হয়ে গেছে, মানে ধ্বংস হয়েছে। তবে সেন বংশের লক্ষণ সেনের পুত্র কেশব সেন তিনি আরও কিছুদিন বছর টিকে ছিলেন আর কি। এই জন্য এই সেন বংশের সর্বশেষ শাসক বলা হচ্ছে কেশব সেনকে। কেশব সেন হচ্ছে স্বীকৃত সর্বশেষ শাসক হচ্ছে কেশব সেন, আর প্রতিষ্ঠাতা হচ্ছে সামন্ত সেন, তারপরে হচ্ছে হেমন্ত সেন, তারপরে বিজয় সেন, তারপরে হচ্ছে বল্লাল সেন, এরপর হচ্ছে লক্ষণ সেন। ঠিক আছে, ক্লিয়ার? এই জিনিসটা একটু একটু লিখবেন সবাই। হ্যাঁ, একটু সুন্দর করে সাজাবেন। সামন্ত সেন, হেমন্ত সেন, বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন, কেশব সেন, বিশ্বরূপ সেন। এগুলো কিন্তু রিটার্নের ক্ষেত্রে কাজে লাগবে, এইগুলো, এই তথ্যগুলো জানতে হবে। কি এক আচ্ছা, বিরক্তিকর জিনিস, নেট থাকে না, বারবার আছে যা। ওকে স্যার, ইংলিশ ম্যাথ ক্লাস হবে না? হ্যাঁ হ্যাঁ, ইংলিশ ম্যাথ ক্লাস হবে। বাংলাদেশ বিষয়াবলী ক্লাস শেষ হওয়ার পরে আমাদের ইংলিশ ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। ইংলিশ এবং হচ্ছে ম্যাথ ক্লাস শুরু হবে। ক্লিয়ার? প্রিয় ভাইরা, হতাশ হবেন না। আপনার নিবন্ধন পরীক্ষার জন্য, নিবন্ধনের টেকার জন্য, 19তম নিবন্ধন কনফার্ম করার জন্য যা লাগে প্রতিটা বিষয় সাইফ স্যার করবে। ডোন্ট ফিল এনি টেনশন, ডোন্ট ট্রাই টু বি ডিজেক্টেড, ডোন্ট ট্রাই টু বি ফ্রাস্ট্রেটেড, জাস্ট ইউ হ্যাভ টু কিপ ফেইথ অন সাইফ স্যার। ক্লিয়ার? ওকে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এইখান থেকে ঝাপসা হওয়ার কথা না, আপনি যদি একটু প্রবলেম। আচ্ছা, এখন কি ঠিক আছে? ওকে, লেখা হয়ে গেলে ডান লিখবেন। ঠিক আছে, লেখা হয়ে গেলে ডান লিখবেন। এইখান থেকে আরও কিছু কথা আছে। তার মানে হলো এই যে সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সামন্ত সেন, হেমন্ত সেন হচ্ছে প্রকৃত প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ রাজা হচ্ছে বিজয় সেন, আর এই বল্লাল সেন, এই বল্লাল সেন সম্পর্কে একটু কথা বলতে হবে। ঠিক আছে, বল্লাল সেন সম্পর্কে একটু কথা বলে নিতে হবে। জি স্যার, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ক্লিয়ার? এই বল্লাল সবগুলো পড়তে হবে না, আমরা জাস্ট পুরো বল্লাল সেনটা পড়বো। এই বল্লাল সেন তিনি দুইটা জিনিস চালু করেছিলেন। তিনি একটা হচ্ছে, তিনি ঢাকার যে একটা মন্দির আছে না, ঢাকেশ্বরী মন্দির, এটা পরীক্ষায় আসে কিন্তু। এই ঢাকেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠাতা, ঢাকেশ্বরী মন্দির। ঠিক আছে, এই ঢাকেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠাতা হচ্ছে বল্লাল সেন। বল্লাল সেন ঢাকেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করেছেন, এটা পরীক্ষায় কিন্তু আসে। প্রতিষ্ঠা কি মন্দির? ঢাকেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করেছেন। ওকে, এই বল্লাল সেনের সময়ে একটা সবচেয়ে আলোচিত সমালোচিত একটা প্রথা ছিল, যেটার নাম হচ্ছে কৌলিন্য প্রথা। এটা পরীক্ষায় আসতে পারে। কৌলিন্য প্রথা কি প্রথা? কৌলিন্য। কৌলিন্য প্রথা কি চমৎকার একটা প্রথা! এই যে প্রথা ছিল এরকম, কৌলিন্য হচ্ছে এই হিন্দুদের যে চারটা কাস্ট আছে, ব্রাহ্মণ, তারপরে ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য, এই যে চারটা কাস্ট, এই চারটা কাস্টের বাইরে বল্লাল সেন আরেকটা নতুন কাস্ট চালু করেছিল, এটার নাম হচ্ছে কৌলিন্য। কৌলিন্য মানে মূলত হচ্ছে অভিজাত, অভিজাত শ্রেণী, অভিজাত শ্রেণী। এই অভিজাত শ্রেণী মূলত কৌলিন্য হতে পারতেন পুরুষরা। পুরুষরা পুরুষরা মূলত কৌলিন্য হতে পারতেন, নারীরা কোনো কৌলিন্য হতে পারতেন না। ওই সময় নারীদেরকে ছোট করে দেখা হতো। তাহলে কৌলিন্য হতো পুরুষরা, তাই তো? পুরুষরা কৌলিন্য, এবং বিশেষ করে যুবকরা, যুবকরা কৌলিন্য যুবক, মানে এটা একটা নির্দিষ্ট একটা বিশেষ শ্রেণী। এই শ্রেণীর যুবকরা কৌলিন্য যুবক নামে পরিচিত হতেন, এবং এরা সমাজের সব থেকে আকৃষ্ট যুবক, এবং এদেরকে বিয়ে দেওয়ার জন্য মেয়ের বাপেরা রেডি থাকতো। এক একটা করে কৌলিন্য যুবক 80টা, 90টা, 100টা পর্যন্ত বিয়ে করত। বিয়ে করার দায়িত্ব ছিল কৌলিন্য যুবকের, আর ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব ছিল ওই মেয়ের বাপের। বাহ, কি সুখ! আহারে,
এত কেন সুখ, তাই না? এত সুখ, এত সুখ কেন ভাই? মানে এত সুখ, মানে কাজ, বিয়ে করার দায়িত্ব হচ্ছে কৈলিন্য যুবকের, আর ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব হচ্ছে মেয়ের বাপের। এর থেকে সুখ পৃথিবীতে কোনো কিছু আছে? তো যাই হোক, এই সুখ লাভ করতে গিয়ে আহ, বহু কৌলিন্য যুবকের সাথে অনেক মেয়ের বিয়ে দিত, ফলে এটা একটা বিশৃঙ্খল সৃষ্টি হয়েছিল। এবং বল্লাল সেনের জীবনের সব থেকে আলোচিত সমালোচিত এই ঘটনাটা হচ্ছে কৌলিন্য প্রথা। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, এটা মনে রাখবেন। বাহ, স্যার এখানে ঝড় উঠছে ভাই। বিয়ের কথা শুনলেই ঝড় উঠে, আমি বুঝতে পারছি। মানে আপনাদের বিয়ের কথা শুনলেই ঝড় আসে। ঠিক আছে, তাহলে একটা কোশ্চেন দেখেন। কোশ্চেনটা হচ্ছে কৌলিন্য প্রথা, কৌলিন্য প্রথার প্রবর্তক কে? প্রবর্তক কে? কে প্রবর্তক? তাহলে এটা হচ্ছে বল্লাল, বল্লাল সেন। ক নম্বর হচ্ছে লক্ষণ সেন। গ নম্বর হচ্ছে বিজয় সেন। এই এই তিনটা যে বলেন কৌলিন্য প্রথার প্রবর্তক কে? কৌলিন্য যুবক এতগুলো নাম মনে রাখতো কিভাবে? আরে ভাই, ওই একটা গান আছে না, ভাওয়াইয়া গান আছে না, ভাওয়াইয়া গানের যে একটা গান আছে যে টঙ্গের ওপর বসিয়া আছু নানান চিন্তা ধরি, ওদিয়া গেল রহিমের মাও কাঙ্কে কলস ধরি। রহিমের মাও, ওরে মিশাই এক না কথা কইলে মোকে দেখিয়া, টং ভাঙ্গিয়া মাটিতে পনু কোমর গেল ভাঙ্গিয়া। ও ভাই, ওরে টং ভাঙ্গিয়া মাটিতে পনু কোমর গেল ভাঙ্গিয়া, দাঁতের চাপা নরিল মোর দাঁত গেল পড়িয়া, ওরে কোনটে গেল চেংটুর মাও আনো ধরিয়া, নাক ফাটিয়া রক্ত পরে ধর ধর করিয়া। তারপরে কি বাটাকে? ওরে বড় ঘরত বড় বউ, ছোট ঘরত ছোট বউ, মাজলা ঘরত মাজলা বউ, বড় বউ বুলবুলি, ছোট বউ টুনটুনি, মাজলা বউ ফুলফুলি, আইসো কেন টপ করি। ওকে, মানে এইগুলো হচ্ছে নামগুলো এইভাবে রাখতেন, যে বড় ঘরত বড় বউ বউ থাকে, ছোট ঘরত ছোট বউ থাকে, মাজলা ঘরত মাজলা বউ থাকে। তারপরে এইভাবে ডাকতেন। এতগুলো নাম তো মনে রাখা কঠিন, তাই না? ওকে, বল্লাল সেন, এই হলো অবস্থা। ঠিক আছে, এই যে এত বউ, প্রচুর বউ, কৌলিন্য যুবক। এখন আপনারা যদি এই সুযোগটা পাইতেন, তাহলে তো আপনারা মনে হয় যে কতগুলো বিয়ে শাদী করে ফেলতেন, এক আল্লাহ ছাড়া কেউ জানে না। ওকে, ওকে প্রিয় ভাইরা, গুড। কৌলিন্য প্রথার প্রবর্তক ছিল বল্লাল সেন, এটা মনে রাখতে হবে, কৌলিন্য প্রথা। ওকে, ক্লিয়ার? বউ কি জিনিস স্যার? হ্যাঁ ভাই, মানুষ দুই প্রকার, একটা জিনিস মনে রাখবেন, মানুষটা হচ্ছে দুই প্রকার, একটা জীবিত আর একটা হচ্ছে বিবাহিত। এই জিনিসটা মনে রাখবেন। মানুষ কয় প্রকার? মানুষ দুই প্রকার, একটা জীবিত আর একটা হচ্ছে কি, আরেকটা হলো বিবাহিত। এই জিনিসটা মনে রাখতে হবে। ক্লিয়ার? ওকে, এরপরে আসেন লক্ষণ সেন। এই লক্ষণ সেন, এই লক্ষণ সেন তিনি কি করেছিলেন? তিনি হচ্ছে সেন বংশের সর্বশেষ শাসক তাকে বলা হয়, বাট সেন বংশের সর্বশেষ শাসক হচ্ছে কিষান। সেন বংশের সর্বশেষ শাসক হচ্ছেন কেশব সেন। কিন্তু লক্ষণ সেনের সময় সেন বংশের পতন শুরু হয়েছিল। এই লক্ষণ সেনের সময় বক্তিয়ার খলজি, বাবা সাউন্ড করুন, বক্তিয়ার খলজি 1204 সালে, 1204 সালে বাংলা জয় করেছেন। 1204 সালে কি জয় করেছেন? বাংলা জয়, বাংলা, বাংলা জয়। তাহলে 1204 সালে বক্তিয়ার খলজি বাংলা জয় করেছেন। এই বক্তিয়ার খলজি 1204 সালে লক্ষণ সেনকে পরাজিত করে যে বাংলা জয় করেছেন, বাংলায় যে মুসলিম শাসনের সূত্রপাত করেছেন, সেই মুসলিম শাসন পরবর্তীতে একেবারে 1757 সাল পর্যন্ত এই মুসলিম শাসন টিকে ছিল বাংলায়। ঠিক আছে, তাহলে বাংলায় এই যে 1204 থেকে 1757 সাল পর্যন্ত এই সময়টা পুরোটাই বাংলায় কি ছিল? মুসলিম শাসন ছিল। কি শাসন? মুসলিম শাসন। ক্লিয়ার? মুসলিম শাসন। এই বক্তিয়ার খলজি, একটা জিনিস মনে রাখবেন ভাইরা, আমরা একটুতেই হতাশ হয়ে যাই, একটুতেই আমরা হতাশ হয়ে যাই, আমার মনে হয় যে আমি পারবো না, আর হয়তো সম্ভব হবে না। একটা জিনিস মনে রাখবেন, এই যে বক্তিয়ার খলজি আসলে কে ছিলেন, বক্তিয়ার খলজি নিয়ে একটু কথা বলি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। বক্তিয়ার খলজি, যারা হতাশ তাদের জন্য
এই বখতিয়ার খলজি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যারা খুবই হতাশ, ঠিক আছে, যারা খুবই হতাশ, মানে প্রচণ্ড হতাশার মধ্যে ভোগেন, তাদের জন্য বখতিয়ার খলজি খুব গুরুত্বপূর্ণ একটা নাম। ঠিক আছে, এই বখতিয়ার খলজি কে ছিলেন? বখতিয়ার খলজি, এই বখতিয়ার খলজিটা আসলে কে ছিলেন? বখতিয়ার খলজি কে? এই বখতিয়ার খলজির জন্ম হয়েছে আফগানিস্তানে। তার জন্ম কোন দেশে? আফগানিস্তান। তিনি জাতিতে কি? তার জাতি হলো, তিনি জাতিতে তুর্কি জাতি, তুর্কি। এবং এই যে বখতিয়ার খলজির প্রাথমিক জীবন সম্পর্কে কিছুই জানা যায় না, তবে এতটুকু জানা যায় বখতিয়ার খলজি খুবই খাটো ছিলেন। খাটো মানে 3 ফুট লম্বা ছিলেন। তার হাতগুলো, হাত দুইটা বিশাল লম্বা ছিল। লোকটা খাটো কিন্তু হাতগুলো কি হাঁটু পার হয়ে যেত, এরকম হাত। লোকটা খাটো, হাতগুলো লম্বা। তার নাকটা ছিল, তার এই নাকটা ছিল বোসা। নাকটা কি ছিল? বোসা ছিল। এবং দেখতে তিনি কুৎসিত কালো ছিলেন, কুৎসিত কালো ছিলেন। তাহলে এরকম একটা লোক বাংলা জয় করেছে। এই একটা জিনিস চিন্তা করেছেন? তাহলে আমরা যখন চিন্তা করছি আমার পক্ষে কোনো কিছুই করা সম্ভব না, ঠিক সেই সময়ে বখতিয়ার খলজির মতো লোকেরা কিন্তু পড়াশোনা করে তামা করে কিন্তু তারা চাকরি নিশ্চিত করছে। আমরা যে জিনিসটাকে ভাবছি এটা আমার পক্ষে সম্ভব না, সেটা কিন্তু আরেকজন নিশ্চিত করে ফেলছে, বখতিয়ার খলজি। এটা শেখার অনেক কিছু আছে। এই পৃথিবীতে ধুলাবালির মধ্যে জন্মগ্রহণ করেও নিজেদের মেধা, শক্তি, যোগ্যতার বলে যারা নিজেদের নাম ইতিহাসের শীর্ষ পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করেছেন, তাদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন এই বখতিয়ার খলজি। এই জন্য প্রিয় ভাইরা, হতাশ হবেন না, হতাশ হওয়া যাবে না। এই বখতিয়ার খলজি তার এই শারীরিক প্রতিবন্ধকতার কারণে তিনি চাকরি পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন। তিনি অনেক জায়গায় গিয়েছেন, বহু জায়গায় তিনি ব্যর্থ হয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি সফল হয়েছেন। এই জন্য মানে ব্যর্থতা সফলতার একটা সিঁড়ি মাত্র। জাস্ট কি হওয়া যাবে না, পৃথিবীতে একটা যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধে অবশ্যই মানুষ হয় জিতে যায়, না হয় শিখে যায়। মানুষের কোনো পরাজয় এখানে হয় না। এই জন্য যতক্ষণ পর্যন্ত চেষ্টার শ্বাস থাকবে ততক্ষণ পর্যন্ত আশ থাকবে। যতক্ষণ পর্যন্ত শ্বাস ততক্ষণ পর্যন্ত আশ, এই জিনিসটা মনে রাখতে হবে। প্রিয় ভাইরা, কখনোই হতাশ হবেন না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ তাআলা সকল ক্ষমতার মালিক। আল্লাহ তাআলা আপনাকে নিশ্চিত আপনার জন্য যা কিছু রেখেছেন অনেক বেটার কিছু রেখেছেন। জাস্ট উই হ্যাভ টু স্ট্রাগল, আমাদের সংগ্রাম করতে হবে। ক্লিয়ার? গুড। বখতিয়ার খলজি ছিলেন তুর্কি জাতি। হ্যাঁ, বখতিয়ার খলজি কোন জাতি ছিলেন? তুর্কি ছিলেন। এই জিনিসটা মনে রাখতে হবে, বখতিয়ার খলজি তুর্কি ছিলেন। ঠিক আছে, এই যে বখতিয়ার খলজি, এই যে কৌশলটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কৌশল, এই বখতিয়ার খলজি যখন বাংলা জয় করবেন, লক্ষণ সেনের যারা জ্যোতিষী ছিল, অ্যাস্ট্রোনমার্স যারা ছিল, তারা লক্ষণ সেনকে বলছিল, মহারাজ আপনার দরবারে এমন এক ব্যক্তি আক্রমণ করবে, লোকটা হবে কালো, লোকটা হবে খাটো, নাক হবে বোচা, হাত হবে লম্বা, লোকটা হবে কুৎসিত কালো, এরকম একটা লোক আপনার দরবার আক্রমণ করবে। বখতিয়ার খলজি এরকম হবে, কিন্তু লক্ষণ সেন এটা বিশ্বাস করেনি। তারপরেও তিনি তার ধারণা ছিল আক্রমণ করতে তো পারে। এই জন্য লক্ষণ সেন, তার যে রাজধানী ছিল, লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল? এই লক্ষণ সেনের রাজধানী ছিল দুইটা। প্রথম রাজধানী ছিল নদিয়া জেলায়। কোথায় ছিল? এই নদিয়া জেলায় তার রাজধানী ছিল। এই রাজধানীর রাজপ্রাসাদে তিনি বাড়ির পিছনের দিকে একটা দরজা বানায় রাখছিলেন, এই ভয়ে যদি কখনো বখতিয়ার খলজি আক্রমণ করে তাহলে বাড়ির পিছন দিক দিয়ে তিনি পালিয়ে যাবেন। এই দরজাটাকে, বাড়ির পিছনের দরজা, এটাকে কি বলে? এইটাকে বলে খিড়কিদ্বার। কি বলে এটাকে? এইটা কিন্তু পরীক্ষায় আসে, এটা বারবার পরীক্ষায় আসে। খিড়কিদ্বার কি? এটাকে বলে খিড়কিদ্বার। এই খিড়কিদ্বার মানে হচ্ছে বাড়ির পিছনের দরজা। আর সিংহদ্বার মানে কি? এই সিংহদ্বার মানে হচ্ছে বাড়ির সামনের দরজা। ঠিক আছে, এই পৃথিবীর ইতিহাসে প্রথম, বাংলার ইতিহাসে প্রথম খিড়কিদ্বার নির্মাণ করেছিলেন এই বখতিয়ার খলজি, মানে লক্ষণ সেন। মানে এই যে টেকনিকটার কথা বললাম, যে মানুষ কিভাবে জয়লাভ করে, বখতিয়ার খলজি এই নদিয়ায় যে তিনি রাজধানী স্থাপন করেছিলেন লক্ষণ সেন, তিনি যেটা করেছিলেন, লক্ষণ সেন ভেবেছিলেন যদি বখতিয়ার খলজি, তিনি এমন জায়গায় রাজধানী স্থাপন করেছিলেন যেখানে আক্রমণ করা সম্ভব না, হয়তো সামনের দিক দিয়ে আসা কঠিন। কিন্তু বখতিয়ার খলজি এত চালাক লোক ছিলেন, তিনি ঝাড়খণ্ড, একেবারে ভারতের ঝাড়খণ্ড দিয়ে
জঙ্গল দিয়ে তিনি এই তার রাজধানী পর্যন্ত পৌঁছেছিলেন। এবং বখতিয়ারখুর লক্ষণ সেন ঘোড়ার ব্যবসা করতেন। কিসের ব্যবসা? তিনি ঘোড়ার ব্যবসা করতেন। 18টা করে ঘোড়া নিয়ে তিনি ঢুকেছিলেন বখতিয়ারখুলজি। মানুষ ভাবছে যে লক্ষণ সেন তো ঘোড়ার ব্যবসা করেই, ঘোড়া আসে যায়। তো এই যে ঘোড়া ঢুকতে ঢুকতে এই ঘোড়ার মাধ্যমেই বাংলাদেশের ইতিহাসে একটি রাজবংশের পতন হয়ে সেখানে মুসলিম শাসনের সূত্রপাত হয়েছে, এটি কেউই বুঝতে পারেনি। এই সেই বখতিয়ারখুলজি। তাহলে বখতিয়ারখুলজি যে শাসন প্রতিষ্ঠা করেছেন, এই শাসন পরবর্তী কত বছর, প্রায় 1204 থেকে 1757 সাল পর্যন্ত এই মুসলিম শাসন টিকে ছিল। ক্লিয়ার? এই জিনিসটা একটু মনে রাখবেন। ওকে প্রিয় ভাইরা, এই জিনিসটা মনে রাখবেন। বখতিয়ারখুলজির বাংলা জয়টা খুবই ইম্পর্ট্যান্ট। লেখা হয়ে গেলে ডান লিখবেন, লেখা হয়ে গেলে ডান লিখবেন, ঠিক আছে? লেখা হয়ে গেলে ডান লিখবেন, লেখা হয়ে গেলে ডান লিখবেন। হ্যাঁ, সিংহদ্বার, হ্যাঁ সিংহদ্বার, এই জিনিসটা মনে রাখবেন। পরীক্ষা আসতে পারে। আরেকটি রাজধানী বিক্রমপুর। হ্যাঁ, বিক্রমপুর। তার দ্বিতীয় রাজধানীর নাম ছিল বিক্রমপুরে। দ্বিতীয় রাজধানীর নাম ছিল বিক্রমপুরে। বিক্রমপুর। হ্যাঁ, সিংহদ্বার বাড়ির সামনের দরজা। ওকে, ওকে গুড। এবার আসেন হচ্ছে এই জায়গায় বাংলার ইতিহাসে 12 ভূঁইয়া। এখান থেকে সিলেবাসে আছে, এটাতে পরীক্ষা আসে। 12 ভূঁইয়া, এই 12 ভূঁইয়া কারা? 12 ভূঁইয়া, 12 ভূঁইয়া কারা? এই 12 ভূঁইয়া কারা? এটি 12 ভূঁইয়া আসলে 12 দিয়ে কি বোঝানো হয়েছে, এটা নিয়ে অনেকেই কনফিউশন ফেস করেছেন। কেউ বলছেন 12 মানে হচ্ছে বড়, এই ভূঁইয়া মানে জমিদার। ঠিক আছে, তার মানে বড় বড় জমিদার। বাংলায় কিছু বড় বড় জমিদার ছিলেন যাদেরকে বলা হতো 12 ভূঁইয়া। কেউ কেউ বলছেন এই 12 বলতে 12 সংখ্যা। তাহলে 12 বড় আর বা 12 যাই হোক না কেন, 12 ভূঁইয়ারা ছিলেন এই বাংলায়। এই 12 ভূঁইয়াদের দাপট ছিল। কারণ আপনারা জানেন যে 1575 সালে এই পুরো বাংলাটা মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল, মানে বাংলা জয় করেছিলেন আকবর। ঠিক আছে, 1575 সালে 1576 সালে আকবর বাংলা জয় করেছিলেন, কিন্তু তারপরে তিনি 12 ভূঁইয়াদের দমন করতে পারেননি। এই 12 ভূঁইয়াদের দমন করেছেন ইসলাম খান। এই জিনিসটা একটু ক্লিয়ার করে দেই, তাহলে সুবিধা হবে। একটা যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধটার নাম লিখবেন। এই যুদ্ধটার নাম হচ্ছে রাজমহলের যুদ্ধ। রাজমহলের যুদ্ধ। এই রাজমহলের যুদ্ধটা হয়েছিল 1576 সালের 12ই জুলাই। রাজমহলের যুদ্ধ। কিসের যুদ্ধ? রাজমহলের যুদ্ধ। এই রাজমহলের যুদ্ধটা হয়েছিল দুইটা পক্ষের মধ্যে। একটা হচ্ছে দাউদ খান কররানীর পুত্র। রাজমহলের যুদ্ধ এই সুলাইমান খান কররানী, এই জিনিসটা সুলাইমান খান কররানী, কররানী, সুলাইমান খান কররানী। আর একটা হচ্ছে আকবর। সুলাইমান খান কররানী এক পাশে, আর সম্রাট আকবর এক পাশে। ঠিক আছে, তার মানে হলো এই যুদ্ধটা 1576 সালে সম্রাট আকবরের সাথে সুলাইমান খান কররানীর যুদ্ধ হয়। এই যুদ্ধের মাধ্যমে বাংলাটা কি হয়, বাংলাটা তখন বাংলা জয় করেন, আকবরের অধীনে চলে যায় পুরো বাংলাটা। কিন্তু বাংলাটা আকবরের অধীনে যাওয়ার পরে কিন্তু বাংলায় 12 ভূঁইয়ারা ছিল, এদেরকে আকবর দমন করতে পারেননি। এরা তখনও টিকে ছিল। এই 12 ভূঁইয়াদের মধ্যে সব থেকে শক্তি ছিল ঈশা খান। কি নাম ছিল? ঈশা খান। ঈশা খান কে ছিলেন? হু ওয়াজ ঈশা খান? তাহলে ঈশা খান লেখেন। এই ঈশা খান
বারো ভূঁইয়াদের নেতা ছিল ঈশা খান। বারো ভূঁইয়াদের, এই বারো ভূঁইয়াদের, বারো ভূঁইয়াদের নেতা, এই বারো ভূঁইয়াদের নেতা ছিলেন, বারো ভূঁইয়াদের নেতা ছিলেন হচ্ছে এই ঈশা খান। এই ঈশা খানের পুত্র ছিল মুসা খা। মুসা খা ছিল ঈশা খানের পুত্র। এই ঈশা খানের স্ত্রীর নাম ছিল, তার স্ত্রীর নাম ছিল আহ, সোনা বিবি। তার স্ত্রীর নাম কি ছিল? সোনা বিবি। এই সোনা বিবির নামে সোনার গাঁয়ের নামকরণ করা হয়েছে, সোনার গাঁও। ক্লিয়ার? এই জিনিসটা মনে রাখবেন। তাহলে ঈশা খান হচ্ছে বারো ভূঁইয়াদের নেতা, তার পুত্রের নাম ছিল মুসা খা, তার স্ত্রীর নাম ছিল সোনা বিবি। এই সোনা বিবির নামে সোনার গাঁয়ের নামকরণ করা হয়েছে। এই জিনিসটা একটু লিখে নেন প্লিজ, কাইন্ডলি। লেখা হয়ে গেলে ডান লিখবেন। সোনা বিবি, এই সোনা বিবির নামকরণ করা হয়েছে। সোনা বিবি ছিল ঈশা খানের স্ত্রী এবং তার নামে নামকরণ করা হয়েছে সোনারগাঁও। ক্লিয়ার? এই জিনিসটা একটু লিখে নেবেন কাইন্ডলি। বারো ভূঁইয়াদের আর পড়ার দরকার নাই, এইখান থেকে লিখবেন যে আকবর কিন্তু বারো ভূঁইয়াদের দমন করতে পারেননি। তাহলে বারো ভূঁইয়াদের কে দমন করেছে? বারো ভূঁইয়াদের দমন করেছে সম্রাট জাহাঙ্গীর। জাহাঙ্গীরের সুবেদার ছিল ইসলাম খান বারো ভূঁইয়াদের দমন করেছেন। কে দমন করেছেন? ইসলাম খান। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। তাহলে এই ইসলাম খান তিনি প্রথম বারো ভূঁইয়াদের দমন করেন। বারো ভূঁইয়াদের দমন করেন কে? ইসলাম খান। ঠিক আছে? তাহলে এই ইসলাম খান কে ছিলেন? তিনি সম্রাট জাহাঙ্গীরের কি ছিলেন? জাহাঙ্গীরের ছিলেন সুবেদার ইসলাম খান। এই সুবেদার ইসলাম খান তিনি কি করেছেন? তিনি সর্বপ্রথম এই বাংলা রাজধানী ঢাকা, এই ঢাকা তিনি প্রতিষ্ঠা করেছেন প্রথম। তাহলে ঢাকা বাংলা রাজধানী মর্যাদা লাভ করে কত সালে? 1610 সালে। তাহলে এই 1610 সালে তিনি বাংলা রাজধানী প্রথম নির্মাণ করেছিলেন এই সুবেদার ইসলাম খান। ঠিক আছে? ক্লিয়ার? এই জিনিসটা লিখবেন, এগুলো কিন্তু পরীক্ষায় আসে বেশি। 1610 সালে তিনি ঢাকাকে বাংলা রাজধানী করেছিলেন এবং সেই সাথে তিনি ঢাকার যে ধোলাই খাল আছে না, এই ধোলাই খাল তিনি খনন করেছেন। ধোলাই খাল খনন করেন হচ্ছে 1608 সালে। এই সালটা মনে রাখবেন। তাহলে ইসলাম খান কে ছিলেন? ইসলাম খান জাহাঙ্গীরের সুবেদার ছিলেন। তিনি বারো ভূঁইয়াদের দমন করেছেন, বাংলা রাজধানী ঢাকায় স্থাপন করেছেন, তিনি ধোলাই খাল খনন করেছেন। সুবেদার ইসলাম খান। ক্লিয়ার? এই জিনিসটা একটু লিখে নেবেন। আচ্ছা, এবার দেখেন ঢাকা বাংলা রাজধানী হয় কতবার? এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা বাংলা রাজধানী হয় কতবার? মোট রাজধানী হয়েছে 5 বার। ক্লিয়ার? তাহলে প্রথমবার কত সালে? প্রথমবার হচ্ছে 1610 সালে, এরপরে 1660 সালে, এরপরে 1905 সালে, এরপরে 1947 সালে, এরপর হচ্ছে 1971 সালে। এই মোট 5 বার ঢাকা বাংলা রাজধানী মর্যাদা লাভ করেছে। এটা লিখবেন। ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষা আছে। ঢাকা বাংলা রাজধানী মর্যাদা লাভ করে কতবার? 5 বার। প্রথম কত সালে? 1610 সালে। কে করেছেন? ইসলাম খান। ক্লিয়ার? হ্যাঁ, 5 বার। ঠিক আছে, ওকে, গুড, ভেরি গুড। 5 বার খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো স্কিপ করছি না, কারণ এগুলোই পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি। এই জন্য যেই প্রশ্নগুলো বেশি সব থেকে আসার মতো, এই প্রশ্নগুলো আমি আপনাদেরকে দিচ্ছি। জাস্ট এটা নোট করে রাখেন, সুন্দর করে নোট করে ফেলেন। ঠিক আছে?
এটা একটু চমৎকার করে নোট করে